কেউ মারা যাবে কিনা সেটা আমি আগেভাগে বলে দিতে পারি। চেহারা দেখলেই বুঝতে পারি। আপনার নামটার জন্য কি? সিদ্দিকুর রহমান। আমার বয়স 50। ডায়াবেটিস আছে। সিদ্দিকুর রহমানকে দেখেই বোঝা যায় তিনি অস্বস্তিতে আছেন। মাথা নিচু করে পায়ের নখ দিয়ে ফ্লোর খোঁটার চেষ্টা করছেন। টাইলস শক্ত হয়ে পারছেন না। অস্বস্তিতে পড়ার কারণ হলো তিনি এর আগে কোনো দিন মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসেননি। তার ধারণা মনোরোগ বিশেষজ্ঞের কাছে আসবে মাথা খারাপ হওয়ার লোকজন। তার মতে তার মাথা পুরোপুরি ঠিক আছে। তা না হলে টানা 20 বছর ব্যাংকে চাকরি করতে পারতেন না। ডাক্তার কায়সার বয়সে তরুণ, চেম্বারে রোগী কম। সিদ্দিকুর রহমানের দিকে তাকিয়ে প্রথমে একটা কিছু বোঝার চেষ্টা করলেন। মুখে নকল হাসি টেনে বললেন, আপনার ডায়াবেটিস আছে কিনা সেটা দিয়ে তো আমার কাজ নেই। আমার কাজ মনের কারবার নিয়ে। তবে ডায়াবেটিস খুব খারাপ জিনিস। শরীরের পার্টস ঠিক থাকে না, মন মেজাজও নষ্ট করে দেয়। বাই দ্য ওয়ে, আপনার সমস্যাটা বলুন। কেউ মারা যাবে সেটা আগে ভাগে বলতে পারাটা তো সমস্যা না। অন্য কোনো সমস্যা আছে? সিদ্দিকুর রহমানের ভেতর ঝিলিক দিয়ে গেল চিন্তাটা। তাই তো, খামোকা ডাক্তারের কাছে এসেছেন, ভিজিটের 500 টাকাই লস। তবে আমি ইন্টারেস্টেড। আপনিতে এমনিতে রোগী টোগী নাই, আপনাকে হাতছাড়া করাটা ঠিক হবে না। একটা কিছু টেস্ট ফেস্ট লিখে দিতেই হবে, কি বলেন? হা হা হা। চা খাবেন? জি খাবো। চিনি কম দিলে চলবে। একেবারে চিনি ছাড়া আবার খাইতে পারি না। সিদ্দিকুর রহমানের মনে হলো একটা বড় ভার নেমে গেছে মাথা থেকে। তার আসলে কোনো রোগটোগ নেই, তিনি ঠিকই আছেন। কেউ মারা যাবে এটা হয়তো তার মতো আরও অনেকেই বুঝতে পারে। শুনেছেন আশেপাশে কারো মৃত্যু আঁচ করতে পারলে রাস্তার কুকুররাও নাকি কাঁদে। শুধু কুকুর না, কাকও নাকি অন্যরকম শব্দ করে ডাকতে থাকে। তিনি তো মানুষ, কুকুর কাকের চেয়ে বেশি বুদ্ধিমান। বলুন দেখি, এ পর্যন্ত কার কার মৃত্যু আগেভাগে টের পেয়েছেন? শৈশব থেকে শুরু করুন। আমার মনে হচ্ছে আপনি ছোটবেলায় আপনার ঘনিষ্ঠ কারো মৃত্যুর বিষয়ে আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন। জি, ঠিক ধরেছেন। আপনার অনেক বুদ্ধি। আমার বয়স তখন 4-5। আমার নানার বাড়ি আমাদের বাড়ি থেকে 14 কিলোমিটার দূরে। নানা যেদিন মারা যান সেদিন আমি সকালে টের পাই। জামা কাপড় পরে মাকে বলেছিলাম, আম্মা চলেন, আমাদের নানা বাড়ি যাইতে হইবে। এরপর বহুত দিন আর এসব নিয়ে কথাবার্তা ছিল না। তারপর আচমকা একদিন আমার বড় বোনের স্বামীর চেহারায় আমি লাশ দেখি। কথাটা বলেই নকল কাশি দিয়ে গলা পরিষ্কারের ভান করলেন সিদ্দিকুর, যেন মুখ ফসকে কিছু বেরিয়ে গেছে। একটু বুঝিয়ে বলুন। মানে আমার বড় বোনের স্বামী মানে আমার দুলাভাই সিরাজ মিয়া, তার চেহারায় একদিন আমি লাশের ছায়া দেখি। আচ্ছা, ধরেন একটা চেহারা হলো নর্মাল আর একটা হলো আন্ধার আন্ধার, একটু কেমন জানি। লোকটা হাসলেও আমার কাছে মনে হইতেছিল একটা লাশ হাসতেছে। আমার খুব ভয় লাগে এটা দেখলে। বুঝলেন ডাক্তার সাহেব? সিদ্দিকুর রহমানের মনে হলো তিনি ডাক্তার দেখাতে আসেননি, তিনি এসেছেন তার বন্ধুর সঙ্গে গল্প করতে। ভয় লাগারই কথা, একটা লাশ আসবে এটা কল্পনা করা আসলেই ভয়াবহ। আপনি ডাক্তার, আপনি বিষয় ধরতে পারবেন। আমি পরিষ্কার দেখলাম, কিন্তু কাউকে কিছু আর বললাম না। তখনও বুঝি নাই আমার ওই বিষয়টা, ভাবলাম এটা হয়তো এমনি। কিন্তু তার 1 সপ্তাহ পরেই দুলাভাই মারা গেলেন সৌদি আরবে রোড অ্যাক্সিডেন্টে। তারপর এরপর আরও অনেকের চেহারায় আমি লাশ মানে মরার বিষয়টা দেখতে পাই। অবশ্য ওরা সবাই মারা গেছে কিনা সেই খবর আর নেই নাই। গ্যাপটা কতদিনের, মানে চেহারায় লাশের গ্যাপ আর লোকটার মারা যাওয়ার মধ্যকার সময়টা কতটুকু ব্যবধান ছিল? তা ধরেন 1 সপ্তাহ বা 1 মাস লাগে। আমার বাবার বেলায় 1-1.5 মাস লাগছে। আবার মাথা নিচু করে মুখ কালো করে ফেললেন সিদ্দিকুর। ডাক্তার কায়সারের বুঝতে সমস্যা হলো না
সিদ্দিক সাহেব এখন মনে মনে ভয়াবহ সেই অভিজ্ঞতাটাকে কল্পনায় করছেন। মানুষ তার ভয়ানক অভিজ্ঞতাগুলোকে বারবার কল্পনা করতে পছন্দ করে। এটা মস্তিষ্কের ডিফেন্স মেকানিজম। বারবার একটা কিছু কল্পনা করে সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে অবচেতন মন। তখন আমি ভার্সিটিতে। বাবার মুখে লাশের ছায়া দেখার পর আমার 3 দিন ধরে ঘুমটুম হয় না। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ পর মনে হইল সব নর্মাল। আর এমন একটা ব্যাপার কাউরে বলাও যায় না ডাক্তার সাহেব, বললে আরও উল্টা টেনশন। তারপর তারপর খবর আসে বাড়ি থেকে স্ট্রোক করছিলেন বাবা। এরপর আমার মাথা কিছুদিন আওলা ছিল, মানে মানে বুঝেছি, আওলা মানে আওলা। তারপর এরপর অনেক দিন আমি আর কারো দিকে তাকাইতাম না। এরপর অনেক দিন আমি আর কারো দিকে তাকাইতাম না। অনেকে মনে করতো আমি বুঝি টেরা, অন্যদিকে তাকাইয়া কথা বলি। কিন্তু এমন করে আর কয়দিন চলে বলেন? আপনি আমাকে এখনো সমস্যার কথা বলেননি। জি বলবো, সমস্যা গুরুতর। আপনার কাছে কেন আসছি সেটা আমি জানি না। সমস্যা বলুন। কদিন আগে আমি আমার এক ঘনিষ্ঠজনের মুখে লাশের ছায়া দেখতে পাই। ঘনিষ্ঠজনটা কি আপনার স্ত্রী? জি ঠিক ধরেছেন। আপনার স্ত্রী কি অসুস্থ? হুম, তবে অসুখ গুরুতর না। আলসারের একটু সমস্যা আছে আর অ্যাজমা আছে। বুকে মাঝে সাঝে ব্যথা ট্যাথা করে। আমাদের বাচ্চা কাচ্চাও নাই। বাসায় মানুষ বলতে আমরা 2 জন। আপনাকে আমার কাছে আসার বুদ্ধিটা দিল কে? জি কেউ দেয় নাই। আমার ধারণা আমার মাথা নষ্ট, তাই উল্টাপাল্টা এসব ঘটতেছে। আর আমার এক ভাইরারে জিজ্ঞেস করতেই আপনার কথা কইল। আমার বাসা কাছেই। আমার কাছে তো আপনার মাথা নষ্ট মনে হচ্ছে না। অবশ্য এর জন্য শরীফেরও দোষ আছে। সে কে? আমার পুরনো বন্ধু। ও আমার বিষয়টা জানতো। শান্তি দিত না একটুও, বুঝলেন? আমারে নিয়ে ঢাকা মেডিকেল, পিজি হাসপাতালেও দৌড়াদৌড়ি করছে। ক্যান্সার ওয়ার্ডের সামনে গিয়ে আমারে জিগাইতো, এইখানে কে কে মারা যাইব ক। আমিও বলতাম, ওর আবদারে না করতে পারতাম না। তারে নিয়ে আবার আরেক কাহিনী। এটুকু বলে থামলেন সিদ্দিকুর রহমান। ফ্লাস্ক থেকে কাপে নিজেই চা ঢাললেন। গল্প ভালো করে সাজিয়ে বলতে পারেন না তিনি। মাঝে মাঝে চায়ের কাপে চুমুক দিলে সুবিধা হয়। তখন একটা বাক্যের সঙ্গে আরেকটা সম্পর্ক না থাকলেও চলে। শরীফরে নিয়ে আমার অনেক স্মৃতি। তখন বয়সও কম। আমি চেহারা দেখে বলে দিতাম কে তাড়াতাড়ি মারা যাবে। সেটা নিয়ে আবার বাজি ধরাধরি চলতো। ঘটনা ভয়াবহ। ও মনে করতে লাগলো আমারে দিয়াই সে কোটি কোটি টাকা কামাইতে পারবে। ও কোথায়? ও মরে গেছে বছর 8 আগে। সেও এক ঘটনা। আমার হাতে অনেক সময় বলতে থাকেন, এই নেন বিস্কিটের প্যাকেট, নিন নিন খান, নোনতা বিস্কিট। বিস্কিট হাতে সিদ্দিকুর খুব সাবধানী। গল্পের চেয়ে বিস্কিট ভেজানোর পর সেটা সময় মতো মুখে দেয়াতে তার মনোযোগ বেশি। শরীফরে নিয়ে একদিন ঘুরতে ঘুরতে আচমকা তার মুখে দেখি লাশের ছায়া পড়ছে। আমি কি মনে করে তারে বলতে গিয়াও বললাম না। কিন্তু শরীফ খুব ধুরন্ধর। সে আমার মুখ দেখাই বুঝে ফেলল ঘটনা ঘটছে। তারপর তারপর বিশেষ কিছু না। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। শরীফরে কইলাম আমার কাছ থেকে দূরে দূরে থাক। ও ভয় পাইয়া যায়, তোতলাইতে থাকে। ওই দিন রাইতেই শুনি ও মারা গেছে। কিভাবে মারা গেল? হার্ট অ্যাটাক করছিল। আপনার কি কখনো মনে হয়নি যে ঘটনাগুলো কাকতালীয় হতে পারে? এমনও তো হতে পারে শরীফ মনে করলো সে মারা যাবে, এই আতঙ্কেই তার হার্ট অ্যাটাক হলো। আমি সেটা জানি না। এখন আপনি দেখেন কিছু করা যায় কিনা। আমার মাথা থেকে জিনিসটা সরাইয়া দেন। আমি এখন বিশ্বাস করি জিনিসটা ভুয়া। লাশের ছায়াটায় সব ফালতু কথা, কিন্তু মন মানে না।
বাসায় বউয়ের চেহারার দিকে তাকাইলেই কলিজা স্যাত কইরা ওঠে, তাকাইতে পারি না। সিদ্দিকুর রহমানের চেহারার দিকে তাকিয়েছিলেন ডাক্তার কায়সার। তার চেহারায় কোনো ছাপটাপ নেই বললেই চলে। ডাক্তার কায়সার ভেবেছিলেন নিজের স্ত্রীর প্রসঙ্গ এলে হয়তো লোকটার গলা আর্দ্র হবে, কিন্তু বিশেষ কিছু ঘটল না। ডাক্তার কায়সার উঠে দাঁড়ালেন। একটু পরপর পায়চারি করাটা তার অভ্যাস। ছোট চেম্বারে সেই সুযোগ নেই। বাইরের করিডোরে হাঁটেন তিনি। তবে সিদ্দিকুরের কারণে এখন বের করতে পারছেন না। মনে মনে খানিকটা হতাশও। এমন রোগের চিকিৎসা তার জানা নেই। সাধারণ অবসেশনের ক্যাটাগরিতেও ফেলতে পারছেন না। লোকটা এমনিতে নির্বিকার ঘরানার। মানসিক জোরও আছে ভালো। অটো সাজেশন কাজে লাগালে হয়তো ঠিক হয়ে যাবে। বড় কথাটা হলো সে নিজেও মানতে শুরু করেছে যে ব্যাপারটা অযৌক্তিক। নিজেই নিজের অর্ধেক চিকিৎসা করে ফেলেছে। আপনি এক কাজ করুন, যখনই মনে হবে আপনি কারো মৃত্যু ছায়া দেখতে পাচ্ছেন, সঙ্গে সঙ্গে নিজেকে একটা ক্ষমতা এনে দিবেন। মনোযোগ দিয়ে শুনছেন সিদ্দিকুর। কি ক্ষমতা? আপনি ভাববেন আপনার লাশের ছায়া মুছে দেওয়ার ক্ষমতা আছে। মুখ থেকে ওই ছায়াটাকে মনে মনে আপনি সরিয়ে ফেলবেন। সরিয়ে কোথায় রাখবো? সরিয়ে আপনি সেটাকে একটা বোতলে ভরে ফেলবেন, কিংবা সেই ছায়াটাকে বাসার সামনে ডাস্টবিনে ফেলে আসবেন। দুর্গন্ধময় কোনো নর্দমায়ও ফেলতে পারেন। সিদ্দিকুর নিচের দিকে তাকিয়ে ফ্লোর খুঁড়তে খুঁড়তে মাথা নাড়লেন। আপনি আসলে বিশ্বাসই করেন নাই, তবে আপনার বুদ্ধিটা আমার মনে ধরছে। দেখুন, বিশ্বাস অবিশ্বাস বড়ই বিচিত্র জিনিস। জগতে এমন সব ঘটনা ঘটে যেখানে বিশ্বাস অবিশ্বাসেরও কোনো দাম নাই। আপনি কোয়ান্টাম ফিজিক্স পড়েন নাই, পড়লে বুঝতেন জগৎ কেমন আজগবি হতে পারে। তা ঠিক, তা ঠিক। আপনার কাছে আপনার স্ত্রী বড় নাকি লাশের ছায়া বড়? সিদ্দিকুর রহমান আহত দৃষ্টিতে একবার ডাক্তার কায়সারের দিকে তাকালেন। সঙ্গে সঙ্গে সামলে নিলেন নিজেকে। দুর্বলতা কিছুতেই দেখাতে চান না তার মতো মানুষগুলো। জি, স্ত্রী। কিন্তু ছায়া সরামো কেমনে সেটাই ভাবতেছি। এর আগে বহু চোখ ডলাডলি করছি, লাভ হয় নাই। এ কাজে আমি আপনাকে সাহায্য করতে পারি। এর জন্য আমাকে হাউস ভিজিটে যেতে হবে, এক্সট্রা 500 টাকা ভিজিট, টোটাল 1000। জি আচ্ছা, আপনি ঠিকানা ফোন নাম্বার লিখে রেখে যান, আমি রাতেই চলে আসব। সিদ্দিকুরের চোখের দিকে তাকালেন কায়সার। লোকটার আকুলতা ধরা পড়েছে তার চোখে। দুর্বলতা ধরতে পেরে খুশি হলেন মনে মনে। সিদ্দিকুর ঠিকানা লিখেই পকেটে হাত দিলেন। ভিজিট একবারে দিলেই হবে। জি আচ্ছা, আমি যাই তাহলে। হন করে বেরিয়ে গেলেন সিদ্দিকুর রহমান। বাসায় আসার পর থেকেই সিদ্দিকুর রহমানের মনে হলো ভুল হয়ে গেছে। একটা প্রেসক্রিপশন নিয়ে এলেই হতো। ডাক্তার এসে পড়লে হাজারটা প্রশ্ন শুরু করবে রেনু। রেনুর প্রশ্নের বাতিক, ডাক্তার কেন আসবে, তোমার কি হয়েছে আবার, দেখি জ্বর টর তো নাই, সামান্য জ্বরের জন্য ডাক্তার বাসায় আসবে কেন, ডাক্তার আসবে অন্য কারণে। আরে আমারও তো কিছু হয় নাই, শুধু শুধু আবার ডাক্তার কেন আসবে? কি আশ্চর্য কথাবার্তা তোমার। অন্য দিকে তাকিয়ে আছো কেন? আমার দিকে তাকাও। চুপ কইরা বসো। ডাক্তার আসতেছে, থানা থেকে পুলিশ তো আসতেছে না। শান্ত হইয়া বসো। কি বলো তুমি? শান্ত হয়ে বসবো মানে? কি হলো তোমার? আমার কিন্তু প্রেশার বাড়ছে। সিদ্দিকুর রহমান উঠে গেলেন। গত দুদিন ধরে রেনুর দিকে তিনি সরাসরি তাকাচ্ছেন না। আজ অবশ্য চেম্বার থেকে ফেরার পর একবার হুট করে তাকিয়ে ফেলেছেন। তাকানোর পরই একটা ব্যাপার বুঝতে পেরেছেন। লাশের ছায়ার একটা মাপজোক আছে। তার মনে পড়ে গেল শরীফের চেহারায় খুব কড়া ছিল ছায়াটা। ছায়া দেখার দিনই সে মারা গেল। রেনুর মুখের ছায়া অত কড়া না, মাঝারি মানের, সম্ভবত আর সপ্তাহখানেক কাছে হাতে। সিদ্দিকুর রহমান পান সিগারেট খান না। বারান্দায় দাঁড়িয়ে তাই কোনো কাজ পেলেন না। কাজ ছাড়া বেশিক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকাটা বিরক্তিকর। রেনু এর মধ্যে খাবার নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ডাক্তারের জন্য রান্নাবান্না নিয়ে ভাববে। ভাবুক, সময় পার হোক।
সিদ্দিকুর রহমানের হাঁসফাঁস লাগলে তিনি বসে বসে সেকেন্ড গুনতে থাকেন। তার মনে এই সেকেন্ড হলো সর্বরোগের ওষুধ। সেকেন্ড গুনতে গুনতে একদিন মহাকাল পেরিয়ে যাবে, সব নীরব নিথর হয়ে যাবে। শান্ত মনেই আবার নিজেই রুমে ফিরে এলেন সিদ্দিকুর। ডাক্তার কায়সার এলেন 10টার দিকে। এসেই বলে দিলেন তিনি রাতের খাবার খেয়ে এসেছেন। সিদ্দিকুর রহমান একা একাই খেতে বসলেন। রেনু এখন খাবে না। ডাক্তার বিদায় না নেওয়া পর্যন্ত তার টেনশন কমবে না। জি, আপনিও খান। না না না, আমি খেতে আসিনি, আমি এসেছি আপনার স্বামীর ভূত তাড়াতে। আমি মানসিক রোগের ডাক্তার। রেনুও হো হো করে হেসে উঠলেন। সিদ্দিকুর রহমানের বিকার নেই, তিনি খাওয়া চালিয়েই যাচ্ছেন। স্ত্রীর হাসিটা তার কাছে নকল মনে হলো না। সিদ্দিকুরের খাওয়া শেষ হতেই চা এলো। ডাক্তার কায়সার এর মধ্যে টুকটাক কথাবার্তা চালিয়ে গেলেন রেনুর সঙ্গে। ভাবি ভাবি বলে ডাকছেন। সিদ্দিকুরের মনে হলো না, ডাক্তার আসলেই একটা কাজের জিনিস। লোকটা আসার পর থেকে মনটা হালকা লাগছে। চায়ের কাপ হাতে বারান্দায় এসেছেন সিদ্দিকুর ও ডাক্তার কায়সার। রেনু থালা বাসন মাঝামাঝিতে ব্যস্ত। অন্যদিন হলে কাজটা সিদ্দিকুরই করতেন। গত কয়েকদিন ধরে তিনি মনের অসুস্থতার কারণে কোনো কাজই করছেন না। কিছু করতে গেলেই মন খারাপ হয়ে যায়। ভাবি, থালা বাসন পরে ধোয়া যাবে, আপনি এদিকে আসেন, চেয়ারটায় বসেন। হ্যাঁ হ্যাঁ, এদিকটায়। সিদ্দিকুর রহমান একটা চেয়ারে বসা, তার পাশে ডাক্তার কায়সার। সিদ্দিকুর রহমানের মুখোমুখি বোকার মতো বসে আছে রেনু। ডাক্তার বলেছে চুপচাপ বসে থাকতে, তাই থমথমে মুখে চোখ বন্ধ করে আছেন। সিদ্দিকুর রহমানের অস্বস্তি বাড়ছে। জি, আপনি তাকান। অনিচ্ছা সত্ত্বেও রেনুর মুখের দিকে তাকালেন সিদ্দিকুর। এবার সেই ক্ষমতাটা নিয়ে আসুন, আর আমি যা যা বলবো সেটা কল্পনা করবেন। রেনু, কি ভাবছেন কে জানে? সিদ্দিকুর গলা নামিয়ে বললেন। এদিকে ডাক্তার কায়সারের গলার স্বরও বদলে গেল। সিদ্দিকুরের মনে হলো তিনি এক গভীর পুকুরে ডুব দিয়েছেন। পুকুর থেকে তাকে ডাক্তার কায়সার ছাড়া আর কেউই তুলতে পারবেন না। রেনুর চেহারায় লাশের ছাপ, ছাপটা মুখোশের মতো লেপ্টে আছে তার মুখে। আপনার ক্ষমতাটা হলো দূর থেকে চাইলেই আপনি লোকের মুখোশ খুলে দিতে পারেন, খুব সহজ কাজ। মুখোশের চারপাশে আপনার ক্ষমতার বলয় তৈরি হয়েছে, সেই বলয় দিয়ে মুখোশটাকে আঁকড়ে ধরেছেন আপনি। মুখোশ খসে পড়েছে, আলো আধারিতে ঢাকা সেই লাশের ছায়াটাকে চোখ বুজে আছে। মুখোশটা শূন্যে ভাসছে, সরে আসছে মুখোশটা আরও সরে গেল। মুখোশটা রেনুর মুখ থেকে একেবারে সরে গেল। মুখোশটাকে আপনি শূন্যে ভাসিয়ে রেখেছেন। মুখোশটা এখন খুলে ফেলবেন। মুখোশটা ছুঁড়ে ফেলুন। হ্যাঁ, ছুঁড়ে ফেলুন। জি, মুখোশটা পড়তে চায় না, শূন্যে ঝুলতেছে। মুখোশটাকে দুমড়ে মুচড়ে ফেলুন। হয় না তো। মুখোশটাকে সরিয়ে ফেলুন দূরে কোথাও, কোনো একটা বাক্সের ভেতর। ছায়াটা কোনো বাক্সের সঙ্গে মিল খাইতেছে না ডাক্তার সাহেব, ওইটা আবার ফিরে যাইতে চায়। লাশের ছায়ার মুখোশ আপনার নজর থেকে নিজেকে মুক্ত করতে পারবে না সিদ্দিকুর সাহেব। আপনার অনেক ক্ষমতা, আপনি ক্ষমতাকে কাজে লাগান। লাশের ছায়াটাকে ভেঙে চুরে ফেলুন। সিদ্দিকুর এদিক ওদিক মাথা নাড়ছেন। রেনুও চোখ মেলে তাকিয়ে আছে অবাক হয়ে। ভয়ে মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। সিদ্দিকুর ভ্রু কুঁচকে কি যেন ভাবলেন, এরপর তাকালেন ডাক্তার কায়সারের দিকে। শূন্য দৃষ্টি, যেন বহুদূরে কোথাও তাকিয়ে আছেন। সিদ্দিকুর সাহেব, সিদ্দিক ভাই। খানিক পর সংবিত ফিরে পেলেন সিদ্দিকুর। উঠে এলেন গভীর পুকুর থেকে। বোকা বোকা চেহারায় তাকালেন স্ত্রীর দিকে, হাসলেন, আনন্দের ঝলমলে হাসি। রেনুর মুখ থেকে সরে গেছে লাশের ছায়া। চিৎকার করে উঠলেন সিদ্দিকুর, কাজ হয়েছে ডাক্তার সাহেব, কাজ হয়েছে। ব্রাভো ব্রাভো, উফ, ইচ্ছে করছে নিজেকে একটা মেডেল দিয়ে দেই, কি বলেন? সিদ্দিকুর রহমান দ্রুত পকেট হাতড়ে বের করে আনলেন 1000 টাকার একটা নোট। স্ত্রীর দিকে হাসি হাসি মুখে তাকিয়ে আছেন তিনি। টাকাটা বাড়িয়ে দিলেন ডাক্তার কায়সারের দিকে। নোটটা পকেটে ঢুকিয়ে ডাক্তার কায়সারও দাঁড়ালেন না আর, বেরিয়ে গেলেন দ্রুত। 16 দিন পরের কথা। সিদ্দিকুর রহমান 3 দিনের ছুটি পেয়েছেন। তার গ্রামের বাড়ি বলতে কিছু নেই। ছুটি পেয়ে রেনুকে নিয়ে ঢাকাতেই বেরিয়েছেন ঘুরতে।
চিড়িয়াখানায় যাবেন। রেনু মহা খুশি, সাজগোজ করছেন সময় নিয়ে। তাকিয়ে আছো কেন? আমাকে জীবনেও সাজতে দেখনি? না, এমনি। হো হো, এমনি? এমনি এমনি কেউ এমন করে তাকায়? তোমারে দেখলে কি সমস্যা? আমি তো রাস্তায় দাঁড়াইয়া অন্য কাউরে দেখতেছি না। কদিন আগে তো আমার দিকে তাকিয়েই কথা বলতা না। ওই সময় তো তোমার মুখে কি লাশের ছায়া দেখা যেত? তোমার মাথা নষ্ট, তোমার ওই ডাক্তার বন্ধুরও নষ্ট। ভালো কথা, লোকটাকে তো আর আসতে দেখলাম না। ফোন দিছি কয়েকবার, ধরে নাই। বাসা থেকে বেরোলেন দুজন। যাওয়ার পথে ডাক্তার কায়সারের চেম্বারটা পড়ে। রিক্সা দাঁড় করিয়ে উকি দিলেন সিদ্দিকুর। বন্ধ চেম্বার। সামনে সাইনবোর্ড ঝুলছে, ভাড়া হবে। বিমর্ষতার একটা চাদর যেন আঁকড়ে ধরল সিদ্দিকুরকে। শরীর ভালো লাগছে না রেনু, চলো বাসায় যাই। চলো চলো, এই গরমের মধ্যে বান্দর হনুমান দেখে কাজ নাই, বাসায় বসে সিনেমা দেখি। সিদ্দিকুরের মাথার ভেতর চলতে শুরু করলো 16 দিন আগের রাতের ঘটনার দৃশ্যগুলো। রেনুর মুখ থেকে লাশের ছায়াটাকে সরিয়ে রাখার জায়গা পাচ্ছিলেন না তিনি। বারবার মনে হচ্ছিল মুখোশটাকে রাখতে তো একটা চেহারার দরকার। যেন তেন মুখোশ তো আর না, লাশের ছায়া বলে কথা। সিদ্দিকুর তাই আলগোছে ছায়া মুখোশটাকে রেখে দিয়েছিলেন ডাক্তার কায়সারের মুখের উপর। পরে আর ডাক্তারের দিকে ফিরেও তাকাননি। কারোর মৃত্যুর দায়ভার নিতে মোটেও প্রস্তুত নন তিনি।